আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। মাহে রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম আমরা যে প্রতিদিন আমাদের এই রমজান উপলক্ষে আমাদের যে ক্লাস 3টা 30 মিনিটে, সে 3টা 30 মিনিটে ক্লাসগুলো যথাসময়ে হবে ইনশাআল্লাহ। আহ আমার বিশ্বাস তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। কে আমাদেরকে কারা কারা দেখছো, কারা কারা দেখছো একটু কমেন্ট করে জানাও। সবাই দ্রুত আমাদেরকে একটু জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক। তোমাদের সবার প্রথম রোজা কেমন গেল? যারা মুসলিম ধর্মাবলম্বীরা আছো, তোমাদের সবার রোজা কেমন কেটেছে? সবার প্রথম রোজা কেমন গেল? যারা মুসলিম ধর্মাবলম্বীরা আছো, তোমাদের সবার বা আমাদের সবার রোজা কবুল করুক, এটাই চাই। হ্যাঁ, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম যে 3টা 30 মিনিট থেকে ঠিক 4টা 30 মিনিট পর্যন্ত তোমাদের জন্য আমরা আছি, তোমার জন্য আমি আছি ইনশাআল্লাহ, এবং আমি থাকবো। ওকে, তোমরা এই যে আজিজুল নাল বলছে ক্লাস করবো বলে 2টা 46 উঠে বসে আছি। ওকে, আলহামদুলিল্লাহ। খাদি ইজাতুল আচ্ছা যুক্ত হয়েছে, মুন্নি যুক্ত হয়েছে, মুরসালিন যুক্ত হয়েছে আমাদের সাথে, মাহিয়া মৌরিন যুক্ত হয়েছে অর্ণব স্যার পেজ থেকে, নাবিয়া তাহসিন যুক্ত হয়েছে, মানে ওই যে গাইবান্ধার শিক্ষার্থীটা না তুমি, শ্রেষা যুক্ত হয়েছে আমাদের সাথে। ওকে, অঙ্কিতা সরকার আমি হিন্দু বলছো, তোমার সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। অনামিকা, রৌনক অনামিকা, জান্নাত, আনোয়ারুল আছো, ওয়াহিদা মাহসারিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করে দিই ভাই, ক্লাসটা শেয়ার করে দেই। শ্রেয়া মেহজাবিন। ওকে, তাহলে আমরা শুরু করি, আমরা প্রতিদিনকার ধারাবাহিক ক্লাস। আচ্ছা, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছো, অর্ণব স্যার আমরা ইউটিউব চ্যানেলেই এই ক্লাসগুলো কিন্তু আপলোড করে দিয়েছি। যেমন তুমি যদি ইউটিউব চ্যানেলে যাও, গত দিনের যে ক্লাসটা ছিল সেটাও কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ওখান থেকেও দেখতে পারো। আচ্ছা, আমাদের আজকে আমরা যথারীতি এমসিকিউ সলভ ক্লাস। আমরা প্রত্যেকটা ক্লাসে এই 30 দিনেই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, এই 30 দিনে আমি চেষ্টা করব তোমাদেরকে অ্যাটলিস্ট 30টা টপিকের গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করিয়ে দেয়, যেন ওই টপিক বিস্তারিত তোমার পড়া হয়ে যায়। ওকে, আল্লাহ আমাকে সেই তৌফিক দিক, আমাকে সুস্থ রাখ। দেখো, 1 নম্বর প্রশ্ন, শিল্পাচার্য জয়নুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করেন? বাংলাদেশের শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের জাতীয় অধ্যাপকের মর্যাদা অর্জন করেছিলেন। বাংলাদেশের জাতীয় অধ্যাপকের মর্যাদা অর্জন করেছিলেন এই জয়নুল আবেদিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ময়মনসিংহের কিশোরগঞ্জের কেন্দুয়া নামক একটা গ্রামে। ময়মনসিংহের কিশোরগঞ্জের কেন্দুয়া পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে, তার সাথে জড়িত নদীর নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। তিনি ময়মনসিংহের কিশোরগঞ্জের কেন্দুয়াতে জন্মগ্রহণ করেছেন, এবং তার সমাধিটা রয়েছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধি আছে, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হচ্ছেন তিনি, জয়নুল আবেদিন। খেয়াল করো, 2 নম্বর প্রশ্নের দিকে দেখো, ম্যাডোনা 43 হলো, ম্যাডোনা 43টা কি? জয়নুল আবেদিন অনেক চিত্রকর্ম এঁকেছেন, তার মধ্যে একটা চিত্রকর্ম হচ্ছে দুর্ভিক্ষের চিত্রকর্ম। দুর্ভিক্ষের চিত্রকর্ম বা দুর্ভিক্ষের চিত্রমালা, 1943 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সেইটার উপরে চিত্রকর্ম, যেটাকে আমরা বলছি ম্যাডোনা 43 বা দুর্ভিক্ষের চিত্রমালা। এই চিত্রকর্ম এঁকে তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন। তাহলে এটা কার? জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে ইমেরিটাস অধ্যাপক হবার গৌরব অর্জন করেন কে? ইমেরিটাস অধ্যাপক হবার গৌরব অর্জন করেন। এমেরিটাস অধ্যাপক মানে কি? এমেরিটাস অধ্যাপক মানে হচ্ছে অবৈতনিক অধ্যাপক। অবৈতনিক অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদবিতে থাকেন, বাট ওই বিশ্ববিদ্যালয় থেকে, ওই জায়গা থেকে তাকে আর কোনো
বেতন দেওয়া হয় না, সেটাকে আমরা হচ্ছে ইমেরিটাস অধ্যাপক। তো দেখো, জাতীয় অধ্যাপক হয়েছিলেন জয়নুল আবেদিন 1975 সালে, আর এমিরিটাস অধ্যাপক হয়েছিলেন মোহাম্মদ কিবরিয়া। মোহাম্মদ কিবরিয়া, এমিরিটাস অধ্যাপক মোহাম্মদ কিবরিয়া। 4 নম্বর প্রশ্ন, বাংলার 1943 সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? একটু আগে বলছিলাম যে দুর্ভিক্ষের উপর চিত্রকর্ম যিনি এঁকেছিলেন তাকে আমরা বলছি ম্যাডোনা 43 বা দুর্ভিক্ষের চিত্রমালা, যেটা জয়নুল আবেদিন এঁকেছিলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। ওকে, প্রশ্ন নাম্বার 5, পঞ্চাশের মন্বন্তরের চিত্র এঁকে বিখ্যাত হয়েছেন কে? পঞ্চাশের মন্বন্তর, দেখো 1943 সাল যেটা, এটাই হচ্ছে 1350 বঙ্গাব্দ। 1943 সাল মানে হচ্ছে 1350 বঙ্গাব্দ, যেটাকে আমরা 50-এর মন্বন্তর বলি, 43-এর মন্বন্তর বলি, বা আমরা 1943 সালের দুর্ভিক্ষ বলি, তাই না? সেই দুর্ভিক্ষ কে কে ছিলেন? জয়নুল আবেদিন। 6 নম্বর প্রশ্ন, শিল্পাচার্য জয়নুল আবেদিন দুর্ভিক্ষের চিত্রমালা এঁকেছেন কোন মন্বন্তরকে অবলম্বন করে? দেখো, প্রশ্নের ভাষাগত কিছু পরিবর্তন হচ্ছে, তাহলে কোন মন্বন্তর? 76-এর মন্বন্তর, 43-এর মন্বন্তর? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 2, 43-এর মন্বন্তরকে কেন্দ্র করে। 7 নম্বর প্রশ্ন, প্রশ্ন 7 কি বলছে দেখো, প্রশ্ন 7 বলছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম কোনটা, অর্থাৎ তিনি কোনটা এঁকেছেন? দেখো, সংগ্রাম, এই সংগ্রাম তার চিত্রকর্ম, নবান্ন এটাও তার চিত্রকর্ম, ম্যাডোনা 43 এটাও তার চিত্রকর্ম, এই সবগুলাই হলো জয়নুল আবেদিনের চিত্রকর্ম। জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলোকে তুমি খুব সহজ করে মনে রাখতে পারো, খুব সহজ করে মনে রাখতে পারো। আমি পড়াই যেটা, সেটা হলো একটা সাঁওতাল রমণী ছিল। সাঁওতাল রমণী কি ছিল ভাই? একটা সাঁওতাল রমণী ছিল, তিনি গায়ের বধূ হলেন, গায়ের বধূ হলেন, গায়ের বধূ। সাঁওতাল রমণী, তিনি গায়ের বধূ হলেন এবং তিনি পাইনার মা হলেন। পাইনার মা, পাইনার মা। তাহলে একটা সাঁওতাল রমণী, সে গায়ের বধূ হলো, সে পাইনার মা হলো, তার একটা বিদ্রোহী গরু আছে। এই যে সাঁওতাল রমণীটার, তার একটা বিদ্রোহী গরু আছে, এই গরুর আবার একটা গাড়িও আছে, গরুর গাড়ি, গরুর গাড়ি। সাঁওতাল রমণী, বিদ্রোহী গরু, গরুর গাড়ি। আচ্ছা, এবং তিনি, তার একটা কি আছে? নৌকা আছে। কি আছে ভাই? নৌকা আছে, নৌকা। খেয়াল করো, সাঁওতাল রমণী গায়ের বধূ হলো, পাইনার মা হলো, তার বিদ্রোহী গরু আছে, গরুর গাড়ি আছে, তার একটা নৌকা আছে। এবার এই নৌকাতে গুণ টানে, গুণ টানা দেখেছ হয়তো তোমরা, গুণ টানা। তাহলে এখানে আমরা লিখলাম গুণ টানা। এই যে তার গরুর গাড়ি আছে, গরুর গাড়ি দিয়ে সে মই টানে। কি টানে? মই টানে, মই টানা, মই টানা, মই টানা, মই টানা। এই যে গুণ টানছে, মই টানছে, এই রমণীটার জীবনী কেমন? এই রমণীটার জীবনী কেমন? একটা সংগ্রামী জীবন না তার? তাহলে চিত্রকর্মের নাম হলো সংগ্রাম, সংগ্রাম। সাঁওতাল রমণী, গায়ের বধূ, পাইনার মা, বিদ্রোহী গরু, গরুর গাড়ি, নৌকা, গুণ টানা, মই টানা, সংগ্রাম। তার যে হাজবেন্ড ছিল সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। হাজবেন্ড ফিরে আসার পরে মুক্তিযুদ্ধ থেকে তারা একটা উৎসব পালন করলো, তার নাম হলো নবান্ন উৎসব। হাজবেন্ড আর ওয়াইফ মিলে তারা দুজন হয়ে গেল দুইটা মুখ। জয়নুল আবেদিনের সর্বশেষ চিত্রকর্ম, তার নাম হলো দুই মুখ, সর্বশেষ চিত্রকর্ম। তুমি এভাবে মনে রাখতে পারো। এরপরে 1943 সালের দুর্ভিক্ষের উপর তিনি চিত্রকর্ম এঁকেছেন, যেটাকে আমরা বলছি ম্যাডোনা 43, ম্যাডোনা 43। ওকে, তাহলে দেখো 7 নম্বর প্রশ্ন চলে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে সবগুলো। 8 নম্বর, বিদ্রোহী চিত্রকর্মটি কার? বিদ্রোহী গরু। তো এই বিদ্রোহী চিত্রকর্মটা কার? শিল্পাচার্য জয়নুল আবেদিনের। তিনি বাংলাদেশের আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের ডিজাইনার হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। সংগ্রাম, সংগ্রাম কার চিত্রকর্ম? জয়নুল আবেদিনের চিত্রকর্ম হচ্ছে সংগ্রাম, সংগ্রাম জয়নুল আবেদিন। দর্শক, শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত চিত্র সংগ্রামের মূল উপজীব্য বিষয়টা কি? তোমরা যদি সংগ্রাম দেখো, জয়নুল আবেদিনের লোক ও কারুশিল্প জাদুঘর রয়েছে সোনারগাঁতে। জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর, তো এই সোনারগাঁতে, ওখানেই এই সংগ্রাম চিত্রের একদম মুরালটা আছে, মানে যেটা বড় আকৃতির সেটা দেয়া আছে। পেছন থেকে একটা মানুষ এই গরুকে ঠেলছে, গরুর গাড়িটাকে ঠেলছে, সেটাই। তাহলে তার এইটার মূল উপজীব্য বিষয় হচ্ছে বাঁচা মরার লড়াই। মানুষের যে সংগ্রামটা আছে সেটা হলো দৈনন্দিন জীবনে যে বাঁচা মরার লড়াই, বাঁচা মরার
লড়াই বা সংগ্রামী জীবন বলতে পারো। 11 নম্বর প্রশ্ন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম পেইন্টিং কিসের উপর আঁকা? এই যে সংগ্রাম চিত্রকর্মটা যেটা তিনি আঁকলেন, এটা কিসের উপর তিনি এঁকেছেন? ক্যানভাসের উপর, বোর্ডের উপর, কাঠের উপর, পাটের উপর? তিনি এটা একটা ক্যানভাসের উপর এঁকেছিলেন। কিসের উপর ভাই? একটা ক্যানভাসের উপর তিনি এঁকেছিলেন এই চিত্রকর্ম। 12 নম্বর প্রশ্ন, মনপুরা কি? খেয়াল করো, মনপুরা হচ্ছে একটা দ্বীপের নাম। মনপুরা একটা দ্বীপ। এই মনপুরা দ্বীপটা রয়েছে ভোলা জেলাতে। আমরা জানি ভোলাটা হলো এক দ্বীপ এক জেলা। ভোলাকে বলা হয় দ্বীপের রানী ভোলা, আইল্যান্ড অফ দ্য কুইন বলা হয় ভোলাকে, দ্বীপকন্যা বলা হয় ভোলাকে। আর এই ভোলার পূর্ব নাম হলো শাহবাজপুর। তো এই ভোলার যে দ্বীপটা আছে মনপুরা, এই দ্বীপে 1970 সালে 1970 একটা ঘূর্ণিঝড় হয়, প্রচন্ড তাণ্ডব নিয়ে একটা ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চিত্রটা জয়নুল আবেদিন এঁকেছিলেন 1974 সালে। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চিত্র জয়নুল আবেদিন এঁকেছেন 1974 সালে। সেই তাণ্ডব চিত্রটার নাম তিনি দিয়েছিলেন মনপুরা 70। তাহলে এটা একটা কিসের নাম? এটা একটা চিত্রশিল্প বা চিত্রকর্মের নাম। চিত্রশিল্প বা চিত্রকর্মের নাম। ওকে, 13 নম্বর প্রশ্ন বলছে যে মনপুরা 70টা তিনি কবে আঁকলেন? 1974 সালে এঁকেছেন। আর ঘূর্ণিঝড়টা হয়েছে 1970 সালে। ঘূর্ণিঝড়। 14 নম্বর প্রশ্ন, জয়নুল আবেদিনের আঁকা শেষ চিত্রকর্ম কোনটা বা শেষ ছবি কোনটা? একটু আগে বলছিলাম দুই মুখ। জয়নুল আবেদিন ঢাকার পিজি হাসপাতালে 1975 সালে ঢাকার পিজি মারা যান ঢাকা পিজি হাসপাতালে। এবং 1975 সালে তিনি কি হয়েছিলেন? জাতীয় অধ্যাপকের মর্যাদা পান। এবং তিনি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে এই চিত্রকর্মটা এঁকেছিলেন, যার নাম হচ্ছে দুই মুখ। জয়নুল আবেদিনের সর্বশেষ চিত্রকর্ম দুই মুখ। ওকে, এপিটাফ কোন কোন শিল্পীর সিরিজ চিত্রকর্ম? এপিটাফ। দেখি 15 নম্বর প্রশ্ন বলেন, অ্যান্সার করেন। এবার সবাই একটু 15 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। এপিটাফ, কাইয়ুম, কামরুল হাসান, মুর্তজা বশীর। একটু ক্লাসটা শেয়ার করে দেন। আপনাদের কাছ থেকে 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। ঠিক 4:30 বাজে ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। এর মধ্যে যতগুলো প্রশ্ন সলভ করতে পারি ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ যতগুলো প্রশ্ন সলভ করতে পারি সবগুলোই করব। স্বপ্না ইসলাম বলছে মুর্তজা বশীর, আদিবা বলছো মিরাজুল ইসলাম নিলয় বলছো। শেয়ার করে রাখো, তুমি একটু ক্লাসটা শেয়ার করে রাখো। কৃপণতা করবা না, কৃপণতা করবা না। এই রোজার মাসে আল্লাহ তোমাকে দুহাত ভরে দেখ, তোমার মন ভালো হয়ে যাক। এই রমজান মাসে যেন তুমি যা চাও সৎভাবে সৎ নিয়তে আল্লাহ যেন তোমাকে তাই দেন। কিন্তু তার সঙ্গে একটু উদার হতে হবে। হ্যাঁ, উদার হতে হবে। ক্লাসটা শেয়ার করে রাখো। তা শেয়ার করে রাখলে তুমি পরবর্তীতে যেন দেখতে পাও। নিজেকে উদার হিসেবে চিন্তা করো, নিজের মাইন্ডটাকে অনেক ব্রড করার চিন্তা করো। তোমার একটা শেয়ারের জন্য হয়তো আরো অনেকটু মানুষের পরিবর্তন হতে পারে, ক্লাসটা সে দেখতে পারে। কাজে একটু শেয়ার করে রাখো তোমার টাইম লাইনে। যতগুলো মানুষ দেখছো সবাই শেয়ার করে রাখো। আসলে এপিটাফ সিরিজ এঁকেছিলেন মুর্তজা বশীর। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জয়নুল আবেদিনের সৃষ্ট চিত্রকর্ম? কোনটা জয়নুল আবেদিন এঁকেছেন? দুর্ভিক্ষর চিত্রমালা তিনি এঁকেছেন, সংগ্রামও তিনি এঁকেছেন, মই টানাও এঁকেছেন। তাহলে অ্যান্সার হচ্ছে সবগুলো। এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে একটু সবার আগে সবগুলো অপশন পড়বা, কারণ লাস্ট অপশনটা সবগুলো থাকে। নিচের কোন চিত্রশিল্পী একজন মুক্তিযোদ্ধা? বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যে চিত্রশিল্পী, তার নাম হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ। শাহাবুদ্দিন আহমেদ একজন মুক্তিযোদ্ধা ছিলেন। চিত্রশিল্পীদের মধ্যে
জাতীয় অধ্যাপক হন একজন, এমেরিটাস অধ্যাপক হন একজন, চিত্রশিল্পীদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার নাম হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ। জয়নুল আবেদিনের সংগ্রহশালা কোথায়? জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেছেন পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিং এর কিশোরগঞ্জের কেন্দুয়া নামক যে গ্রামটা আছে সেখানে। তো কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন, তাহলে সমাধি, তাহলে তার কোথায় থাকবে? স্মৃতি সংগ্রহশালা কোথায় থাকবে? ওই ময়মনসিং এ আছে। কোথায়? ময়মনসিং। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কিন্তু প্রতিষ্ঠাতা। এই ঢাবির চারুকলা অনুষদের যে আর্ট গ্যালারি আছে সেখানে কিন্তু তার সব শ্রেষ্ঠ কর্মগুলো আছে। আমরা 19 নম্বর প্রশ্ন দেখব, ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালার চিত্রশিল্পী কে? ব্ল্যাক সিরিজ, ব্ল্যাক সিরিজ কালো চিত্রমালা, ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা কে এঁকেছেন? সফিউদ্দিন আহমেদ, এস এম সুলতান, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক। ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা এটা এঁকেছেন সফিউদ্দিন আহমেদ। সফিউদ্দিন আহমেদ ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা, ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা সফিউদ্দিন এঁকেছেন। আচ্ছা, এর পরের প্রশ্নটার দিকে তাকাও, পরের প্রশ্নটার দিকে তাকাও, জয়নুল আর্ট গ্যালারি কোথায় আছে? জয়নুল আর্ট গ্যালারি, জয়নুল আবেদিন স্মৃতি সংগ্রহশালা, জয়নুল আবেদিন স্মৃতি সংগ্রহশালা আছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে। জয়নুল আর্ট গ্যালারি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর রয়েছে সোনারগাঁতে। লোক ও কারুশিল্প ছিলেন কোথায়? সোনারগাঁ। তাহলে জয়নুল আর্ট গ্যালারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, ঢাকা। বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে জাতীয় অধ্যাপক হবার গৌরব অর্জন করেন কে? কে করেছেন? জয়নুল আবেদিন। কোন জন প্রধানত চিত্রশিল্পী হিসেবে খ্যাতিমান? চিত্রশিল্পী হিসেবে খ্যাতিমান, দেখেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ, হামিদুজ্জামান খান, শামীম শিকদার, তারা সবাই ভাস্কর। কিন্তু কামরুল হাসান তিনি একজন পটুয়া, তিনি অনেক বেশি পরিমাণ পটচিত্র, আমাদের জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় মনোগ্রাম যেটা আছে এবং পর্যটন কর্পোরেশনের যে লোগো আছে সবগুলোরই ডিজাইন করেছিলেন এই পটুয়া কামরুল হাসান। পটুয়া কামরুল হাসান। খেয়াল করো 23 নম্বর প্রশ্ন, এই জানোয়ারকে হত্যা করতে হবে 1971 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে, ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে তিনি যে চিত্রকর্মটা এঁকেছিলেন সেটাই হলো এই জানোয়ারকে হত্যা করতে হবে। আর তিনি এরশাদকে ব্যঙ্গ করে 1988 সালের দিকে এঁকেছিলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, অর্থাৎ এরশাদের স্বৈর শাসনের সময়টাতে তিনি এঁকেছিলেন। তাহলে এই জানোয়ারদের হত্যা করতে হবে, এই পোস্টারটি পটুয়া কামরুল হাসানের। 24 নম্বর, এই জানোয়ারদের হত্যা করতে হবে শীর্ষক ব্যঙ্গচিত্রটি আঁকা হয়েছিল কিভাবে? মানে এটা একটা প্রচারপত্র ছিল, এটা একটা কি ছিল? প্রচারপত্র 1971 সালের সময়টাতে। ইয়াহিয়ার ব্যঙ্গচিত্রটি কে এঁকেছিলেন? পটুয়া কামরুল হাসান। 26 নম্বর, ইউনেস্কো ঘোষিত ইনটেনজিবল কালচারাল হেরিটেজ ইনহিউম্যানিটি কোনটা? ইনটেনজিবল কালচারাল হেরিটেজ কোনটা? মঙ্গল শোভাযাত্রা। দেখো মঙ্গল শোভাযাত্রা আমাদের পহেলা বৈশাখকে পালন করি মঙ্গল শোভাযাত্রার মধ্যে, এবং এই পহেলা বৈশাখের যে অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে, অনুষ্ঠানটা হয় রমনার বটমূলে একটা অশ্বত্থ গাছ, সে অশ্বত্থ গাছের নিচেই হয়, যেটা অনুষ্ঠানটা করেন আসলে কে? ওই যে ছায়ানট, তারা অনুষ্ঠানটা শুরু করে। আমার এমনিতে প্রচুর কি বলে এটাকে, গলা ব্যথা এবং কাশি, প্রচুর গলা ব্যথা কাশি। এরপরে আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু পড়ানোর, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখো 27 নম্বর প্রশ্ন, কোন চিত্রশিল্পী নিজেকে পটুয়া বলতেন? কে বলতেন পটুয়া বলতেন? কে? কামরুল হাসান বলতেন। মুকুল ফৌজ গড়ে তোলেন কে? দেখো মুকুল ফৌজ গড়ে তোলেন, এটা একটা সংগঠন, মুকুল ফৌজ একটা সংগঠন যেটা পটুয়া কামরুল হাসান গড়ে তুলেছিলেন, মুকুল ফৌজ। আচ্ছা 29 নম্বর, মুজিবনগর সরকারের তথ্য প্রচার মন্ত্রণালয়ের আর্ট ও ডিজাইন বিভাগের পরিচালক কে ছিলেন? এই পটুয়া কামরুল হাসান।
মুক্তিযুদ্ধের সময়টাতে তিনি প্রচার মন্ত্রণালয়ের আর্ট সেই আহ, বিভাগটা ছিল, আর্ট ও ডিজাইন বিভাগ, সেখানে তিনি দায়িত্বে ছিলেন। আমি বাকি তিনটা অপশনের ব্যাখ্যা করছি না, কারণ ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক বেশি প্রশ্ন সলভ করাতে পারবো না। এই জন্য চেষ্টা করছি যে অ্যান্সারটা ভালো করে পড়ায় দেওয়ার। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, একটু আগে বলছিলাম দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, সেটা হচ্ছে ইয়াহিয়া কি বলে, স্বৈর শাসক যে এরশাদ, সে এরশাদকে ব্যঙ্গ করে আঁকা হয়েছিল, এঁকেছেন পটুয়া কামরুল হাসান। 30 নম্বর প্রশ্ন, প্রশ্ন 31, বাংলায় শিক্ষামূলক কার্টুন মিনা কোন শিল্পীর সৃষ্ট? মিনা কার্টুন। পটুয়া অর্থ কি? পটুয়া মানে হচ্ছে যিনি পটচিত্র করতে পটুয়সী, বা যিনি কাজ করতে খুব কৌশলী, তাকে আমরা পটুয়া বলি। বুঝতে পেরেছো আজিজুন নাহার? ওকে, দেখো মিনা কার্টুনের স্রষ্টা কে? মিনা কার্টুন রফিকুন নবী বা রনবি নামে তাকে ডাকি আমরা। রফিকুন নবী বা রনবি, তিনি মিনা কার্টুনের জন্য, তার বাড়ি হলো চাপাই নবাবগঞ্জ। ওকে, সরি 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 সরি, মোস্তফা মনোয়ার। মিনা কার্টুনের জনক হচ্ছে মোস্তফা মনোয়ার, আর রফিকুন নবী হচ্ছে টোকাই কার্টুনের জনক। টোকাই কার্টুনের জনক হচ্ছে রফিকুন নবী, আর মিনা কার্টুনের জনক হচ্ছে মোস্তফা মনোয়ার। সামাজিক সচেতনতামূলক একটা কার্টুন হলো মিনা কার্টুন, যেটা ইউনিসেফের অর্থায়নে নির্মাণ করা হয়েছে। ইউনিসেফের অর্থায়নে, ইউনিসেফের অর্থায়নে। আচ্ছা, 32, বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর পরিচালক কে? আমি একটু পড়ায় দেই, এটা যেন না ভুলো, পড়ায় দেই, তুমি সবসময় মনে রাখবা। দেখো, তিন কন্যা ছিল। কয়টা কন্যা ছিল? তিনটা কন্যা ছিল। তারা স্নান করল। তিন কন্যা স্নান করেছে। কি বললাম? তিন কন্যা স্নান করেছে। স্নান করে তারা রায় বেশে নৃত্য করছে। রায় বেশে নৃত্য করেছে। তিন কন্যা স্নান করে রায় বেশে নৃত্য করে এবং তারা নায়র সাজলো। মানে তিন কন্যা স্নান, নায়র, রায় বেশে নৃত্য। তিন কন্যা স্নান, রায় বেশে নৃত্য, নায়র, এই যে চিত্রকর্ম। এরপরে দেখো, এই যে তিন কন্যা রায় বেশে নৃত্য করছে, স্নান করছে, এই সময়টাতে বাংলার কিছু দামাল ছেলেরা উকি দেয়। এটা একটা চিত্রকর্মের নাম হচ্ছে উকি। আচ্ছা, এরপরে ওই তিনটা ছেলে যারা উকি দিল, তাদেরকে এই তিনটা কন্যা, যে তিনটা মেয়ে, তারা বলছে জেলে, বলছে একজন জেলে, একজন হলো পেঁচা, আর একজন হচ্ছে শেয়াল। জেলে পেঁচা শিয়াল, জেলে পেঁচা শিয়াল, জেলে পেঁচা শিয়াল। এবং এই যে তিনটা ব্যক্তি ছেলে, একটা হলো জেলে, একটা হলো পেঁচা, আর একটা হচ্ছে শিয়াল, মানে ব্যঙ্গাত্মক করে বলছে জেলে পেঁচা শিয়াল। তাহলে তিন কন্যা স্নান করে নায়র সাজলো, রায়বেশে নৃত্য করলো, তিনটা ছেলে উকি দিল, এর মধ্যে একটা জেলে, পেঁচা, শিয়াল। এরপরে এই তিনটা ছেলে কি করলো? 74টা ছবি তুললো, অর্থাৎ ছবি মানে ইমেজ, ইমেজ 74। তাহলে এই যে সবগুলা চিত্রকর্ম এঁকেছেন কে? সবগুলা চিত্রকর্ম এঁকেছেন হচ্ছে পটুয়া কামরুল হাসান। বুঝতে পেরেছো? পটুয়া কামরুল হাসান। ওকে, তাহলে দেখো 32 নম্বর প্রশ্ন, তিন কন্যার চিত্রকর কে? কামরুল হাসান। রায় বেশে নৃত্য কে এঁকেছে? কামরুল হাসান এঁকেছে। 34 নম্বর কোশ্চেন, সফিউদ্দিন আহমেদ কোন দেশের চিত্রশিল্পী? তিনি বাংলাদেশের চিত্রশিল্পী ছিলেন সফিউদ্দিন আহমেদ। ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে অধিক পরিচিত কে? ব্যঙ্গচিত্রশিল্পী, ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে অধিক পরিচিত কে? ব্যঙ্গচিত্র মানে হচ্ছে কার্টুন। কার্টুন, এই কার্টুনের জন্য অধিক পরিচিত কে? ব্যঙ্গচিত্রের জন্য অধিক পরিচিত কে? দেখি, বলার চেষ্টা করো। তাহলে রফিকুন নবী, একটু আগেই তো বলছিলাম রফিকুন নবী বা রনবি। রফিকুন নবী বা রনবি তিনি কি ব্যঙ্গচিত্র করতেন কার্টুনের জন্য? তাহলে রফিকুন নবী বা রনবি।
আচ্ছা, অ্যান্সার হচ্ছে রফিকুল নবী। জলের নিনাদ ছবিটি কোন চিত্রশিল্পীর আঁকা? পারবা কিনা আমি জানি না। জলের নিনাদ, এই জলের নিনাদ এঁকেছেন সফিউদ্দিন আহমেদ। জলের নিনাদ সফিউদ্দিন আহমেদ। এস এম সুলতান, মনোযোগ দান, আরেকজন বিখ্যাত চিত্রশিল্পী, তার নাম হলো এস এম সুলতান। শেখ মোহাম্মদ সুলতান, এস এম সুলতান অর্থাৎ শেখ মোহাম্মদ সুলতান। শেখ মোহাম্মদ সুলতানের বাড়ি হলো নড়াইলে। তার বাড়ি হলো নড়াইলে। নড়াইলের একটা জায়গা আছে, নাম হলো মাছিমদিয়া। নড়াইলের মাছিমদিয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার সাথে জড়িত নদীর নাম হলো চিত্রা নদী। নদীর নাম কি? চিত্রা নদী। এস এম সুলতান, এস এম সুলতানের যে চিত্রগুলো আছে এগুলোতে গ্রাম বাংলার আবহমান প্রকৃতিটা সবচেয়ে বেশি দেখা যায়। গ্রাম বাংলার আবহমান প্রকৃতি, গ্রামীণ জীবন দেখা যায়। তো এই এস এম সুলতানকে অনেকে তার নাম ধরে না ডেকে অনেকে তাকে লাল মিয়া বলে ডাকতো। এস এম সুলতানের ডাকনাম হচ্ছে লাল মিয়া। এস এম সুলতানের ডাকনাম কি? হ্যাঁ, লাল মিয়া। লাল মিয়া। এই এস এম সুলতানকে নিয়েই কিন্তু একটা চলচ্চিত্র করা হয়েছিল। তারেক মাসুদ একটা চলচ্চিত্র করেছিলেন যেটার নাম হচ্ছে আদম সুরত। আদম সুরত। এস এম সুলতানকে নিয়ে চিত্রকর্ম আদম সুরত। তার স্মৃতি সংগ্রহশালা কোথায় আছে? নড়াইলের মাছিমদিয়াতে। খেয়াল করো, এস এম সুলতান একজন চিত্রশিল্পী। ৩৮ নম্বর কোশ্চেন, মোনালিসার সঙ্গে যেমন লিওনার্দো দা ভিঞ্চি জড়িত, তেমনি নায়রের সঙ্গে জড়িত কে? মোনালিসা চিত্রকর্ম আন্তর্জাতিক একজন বিখ্যাত চিত্রশিল্পী হলো লিওনার্দো দা ভিঞ্চি। তো এই লিওনার্দো দা ভিঞ্চির তার যে চিত্রকর্মটা আছে মোনালিসা, এটা ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। লুভর মিউজিয়াম ফ্রান্সে, যেটা তিনি পাইন কাঠের উপর এঁকেছিলেন। পাইন কাঠ, যেটা আন্তর্জাতিক পার্টে আমরা এই লিওনার্দো দা ভিঞ্চি, ভিনসেন্ট ভ্যান গগ, তারপরে হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, আরো যে বিখ্যাত চিত্রকর্ম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আন্তর্জাতিক চিত্রকর্মের মধ্যে। তাহলে নায়র কে এঁকেছেন? নায়র এঁকেছেন কে? নায়র এঁকেছেন পটুয়া কামরুল হাসান। নায়র। ৩ কন্যা স্নান করে নায়র সেজে রায় বেশে নৃত্য করে। ৩৯, শিল্পী এস এম সুলতান নিজের বাড়িতে গড়ে তুলেছিলেন কি? এস এম সুলতানের বাচ্চাদের জন্য কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যেমন শিশু স্বর্গ, চারুপীঠ, নন্দন কানন। এগুলো বাচ্চাদের জন্য একটা প্রতিষ্ঠান, শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠান, চিত্রকর্মের সাথে জড়িত প্রতিষ্ঠান। তিনি কি করেছিলেন? শিশু স্বর্গ, চারুপীঠ, নন্দন কানন, এগুলা। লাল মিয়া কোন চিত্রশিল্পীর ডাকনাম? লাল মিয়া কোন চিত্রশিল্পীর ডাকনাম? এস এম সুলতানের ডাকনাম হচ্ছে লাল মিয়া। কৃষক পরিবার ছবিটি কোন চিত্রশিল্পীর আঁকা? দেখো, আমি একটু আগে বলছিলাম যে এস এম সুলতানের চিত্রকর্ম হচ্ছে গ্রামীণ পরিবেশ, আবহমান প্রকৃতি, এগুলো তিনি তার চিত্রকর্মে বেশিরভাগ সময়টাতে তুলে ধরেছেন। তাহলে কৃষক পরিবারের যে চিত্রকর্ম সেটা এঁকেছেন কে? এস এম সুলতান এঁকেছেন। কি অবস্থা? ঠিক 40 পর্যন্ত তো ডান। 40 পর্যন্ত তো কোশ্চেন ডান। আচ্ছা, এরপরে আসেন 42 নম্বর প্রশ্ন, চিত্রকলার আবহমান বাংলার মানুষের রূপকার কে? বলেন, চিত্রকলার আবহমান বাংলার মানুষের রূপকার কে? এস এম সুলতান। তার চিত্রকর্মে বাংলার আবহমান প্রকৃতি পাওয়া যায়। বাংলাদেশে অনুষ্ঠিত সাফ গেমসের প্রতীক মিশুকের নির্মাতা কে? মোস্তফা মনোয়ার, হামিদুজ্জামান খান, শামীম শিকদার, আব্দুল্লাহ খালেদ। মিশুকের স্থপতি কে? বল। মিশুক। প্রচন্ড কাশি হচ্ছে, মাফ করবেন।
তাহলে 1985 সালে যে সাফ গেমস অনুষ্ঠিত হয়েছিল, সেই সাফ গেমস বানাইছিল কে? যে মাস্কট ছিল, সেই মাস্কটটা যে মিশুক ছিল, সেই মিশুকটা করেছিলেন কে? হ্যাঁ, এখানে একটু ব্যাখ্যাটা ভালো করে জানতে হবে। এটা অনেকে ভুল করি আমরা। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে, মনোযোগ দিয়ে শোনেন। 1985 সালে তখন ঢাকায় এই দ্বিতীয় সাফ গেমস অনুষ্ঠিত হয়। 1985 সালে। তো এই দ্বিতীয় সাফ গেমস অনুষ্ঠিত হয়, তখন এটার যে মাস্কটটা মিশুক, এই মাস্কটটা তখন বানালেন হচ্ছে হামিদুজ্জামান খান। মনোযোগ দেন, শোনেন। হামিদুজ্জামান খান এই মাস্কটটা তিনি বানালেন। হামিদুজ্জামান খান, আব্দুর রাজ্জাক এবং মোস্তফা মনোয়ার, তারা তিনজন মিলে। হামিদুজ্জামান খান, মোস্তফা মনোয়ার এবং আব্দুর রাজ্জাক। কিন্তু কিন্তু এইটার যে নামকরণ, এই নামকরণটা করলেন হচ্ছে মোস্তফা মনোয়ার। নামকরণ করেছিলেন মোস্তফা মনোয়ার। এখন আসলে প্রশ্নে অ্যান্সার আমি দিব কি? এখানে মোস্তফা মনোয়ারও আছে, হামিদুজ্জামান খানও আছে, হামিদুজ্জামান খানও আছে। তাহলে অ্যান্সার আমি আসলে দাগাবো কোনটা? অ্যান্সার আমি দাগাবো কোনটা বলেন তো? আমি আসলে অ্যান্সার কি দাগাবো? আপনারা দেখেছেন এটা? এটা হচ্ছে একটা শিশু, হ্যাঁ, শিশুর মাস্কট যেটা। অধিকাংশ অ্যান্সারটা হচ্ছে মোস্তফা মনোয়ারকে নিয়েছে। অধিকাংশ অ্যান্সার হচ্ছে মোস্তফা মনোয়ার। মানে আমি আপনাকে অ্যাকচুয়াল ঘটনাটা বলে রাখলাম, অ্যাকচুয়াল ইতিহাসটা বলে দিলাম। অধিকাংশ জায়গায় অ্যান্সারটা নিয়েছে মোস্তফা মনোয়ার। ওকে, আবার একই প্রশ্ন, আমরা এটা স্কিপ করলাম। 45-এ আসি। এস এম সুলতানের শিল্পকর্ম কোনটা, বা এস এম সুলতান কোনটা নির্মাণ করেছেন, বানিয়েছেন কোনটা? দেখেন, আমরা এস এম সুলতানের চিত্রকর্মগুলো বলেছি প্রকৃতির কথা আসে। যেমন যেমন তিনি হত্যাযজ্ঞ করলেন। ধরো হত্যাযজ্ঞ, হত্যাযজ্ঞ করে চর দখল করলো। কি দখল করলো? চর দখল। হত্যাযজ্ঞ করে চর দখল করলো। চর দখল করে জমি কর্ষণ করা হলো, জমি কর্ষণ। আবার সেখানে মাটি কাটা হলো, মাটি কাটা। তাহলে হত্যাযজ্ঞ করে চর দখল করে জমি কর্ষণ করে মাটি কাটা হলো, এবং সেখানেই প্রথম বৃক্ষরোপণ করা হলো। প্রথম বৃক্ষরোপণ, প্রথম বৃক্ষরোপণ। মাছ কাটা, ধান মারাই, মাছ কাটা, ধান মারাই, এই যে চিত্রকর্ম, হত্যাযজ্ঞ করে চর দখল করে জমি কর্ষণ করে প্রথম বৃক্ষরোপণ করলো, তারপরে হচ্ছে মাছ কাটা, ধান মারাই, এই সবগুলাই হচ্ছে এস এম সুলতানের চিত্রকর্ম। দেখেন এস এম সুলতানের শিল্প কোনটা? এস এম সুলতানের শিল্প প্রথম বৃক্ষরোপণ বা ফার্স্ট ট্রি প্লান্টেশন। পাইনার মতো জয়নুল আবেদিনের করেছি, দুর্বিক্ষত জয়নুল আবেদিনের করলাম। 46 নম্বর প্রশ্ন, চর দখল কার চিত্রকর্ম? এস এম সুলতানের। একটু আগে বলছিলাম হত্যাযজ্ঞ করে চর দখল করলো। মাছ কাটা, বাংলার প্রকৃতির কথা বলছে, মাছ কাটা এস এম সুলতানের চিত্রকর্ম। শিশু স্বর্গ, শিশু স্বর্গটা কি? শিশু স্বর্গ কি? এস এম সুলতানের যে প্রতিষ্ঠান, সংগঠন, তার নড়াইলের মাঝিন্দিয়াতে যে সংগঠনটা আছে সেটার নাম হচ্ছে শিশু স্বর্গ। এটা হলো চিত্রাঙ্গন প্রতিষ্ঠান, বাচ্চা কাচ্চাদের জন্য, কচি কাচাদের জন্য চিত্রাঙ্গন প্রতিষ্ঠান। এরকম আরো আছে, শিশু স্বর্গ, চারুপীঠ, নন্দন কানন, সবগুলাই। শিশু স্বর্গ, চারুপীঠ এবং নন্দন কানন। আসেন, চিত্রা নদীর পারে কোন শহর অবস্থিত? দেখেন নড়াইল যে জেলাটা আছে, এই নড়াইল জেলাটা হচ্ছে চিত্রা নদীর তীরে অবস্থিত। চিত্রা নদীর তীরে, চিত্রা নদীর তীরে। 1947 সালের দেশভাগের উপর একটা চিত্রকর্ম আছে, নাম হলো চিত্রা নদীর পারে।
দেখেছেন কিনা জানি না, চিত্রা নদীর পারে তানভীর মোকাম্মেলের একটা চিত্রকর্ম আছে, চিত্রা নদীর পারে। 56 নম্বর প্রশ্ন, কোশ্চেন 56। ঢাকার চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করেন কে? আমরা বলেছিলাম যে ঢাকার যে চারুকলা অনুষদটা আছে, এই চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, এবং জয়নুল আর্ট গ্যালারি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 57 নম্বর কোশ্চেনের দিকে আসেন। প্রশ্ন 57, ঢাকার প্রথম গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় কত সালে? ঢাকার প্রথম গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট, ঢাকার প্রথম গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1948 সালে। তাহলে ঢাকার প্রথম গভর্নমেন্ট যে আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় 1948 সালে। 1948। দারুণ শিল্প কি? কাঠের মধ্যে খোদাই করে এক ধরনের যে শিল্প করা হয়, যেটাকে আমরা দারু শিল্প বলি। কাঠ খোদাই শিল্পকে আমরা বলছি দারু শিল্প। কাঠের মধ্যে কাঠ দিয়ে তৈরি যে শিল্পটা, সেটা হচ্ছে দারু শিল্প। 59 কোশ্চেন 59, কত সালে আর্ট ইনস্টিটিউট কলেজে রূপান্তরিত হয়? কত সালে আর্ট ইনস্টিটিউট রূপান্তরিত হয়? কত সালে আর্ট ইনস্টিটিউট? 1963 সালে। 1963 সালে আর্ট ইনস্টিটিউটে রূপান্তরিত হয়। 1963 সাল আসছে কিন্তু বিগত সময়। কত সালে আর্ট কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্ত হয়? এই যে এখন বর্তমানে যে চারুকলা অনুষদ দেখতে পাই, 1983 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্ত হয়। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে ভবনটা আছে, এই ভবনটা তো শাহবাগে অবস্থিত। এই ভবনটা শাহবাগে অবস্থিত, এটার স্থপতি কে? স্থপতি হচ্ছেন মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম, স্থপতি মাজহারুল ইসলাম। মহেশ্বর পাশা স্কুল অফ ফাইন আর্টস কত সালে প্রতিষ্ঠা হয়? খুব ডিপ লেভেলের কোশ্চেন। এই প্রশ্নগুলো জাহাঙ্গীরনগরে আসছে বিভিন্ন জায়গায় বিগত সময়ে, এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। মহেশ্বর পাশা স্কুল 1904 সালে মহেশ্বর পাশা স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল। মুসাফির আমির ভাইয়া পিডিএফ দিয়েন। পিডিএফ তো আমরা পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে দেই, ক্লাসগুলো করো ভালো করে। ওকে, স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে, এই ভাস্কর্যের নাম কি? স্টেপস সিঁড়ি। সিউল অলিম্পিকে যে ভাস্কর্যটা বানানো হয় সিঁড়ি, স্টেপস মানে হচ্ছে সিঁড়ি, সেটা স্থপতি ছিলেন হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে যে দোয়েল চত্বর আছে, সে দোয়েল চত্বরের স্থপতি হচ্ছে আজিজুল জলিল পাশা। নিতুন কুণ্ড, সাবাস বাংলাদেশের স্থপতি নিতুন কুণ্ড। শামীম শিকদারের অসংখ্য ভাস্কর্য আছে শামীম শিকদারের। বাংলাদেশ ব্যাংকের সম্মুখে শাপলা চত্বরের স্থপতি কে? লুই আই কান জাতীয় সংসদ ভবনের স্থপতি আজিজুল জলিল পাশা। দোয়েল চত্বরের স্থপতি মাজহারুল ইসলাম, হামিদুর রহমান। এইটা একটু বলার চেষ্টা করো, এইটা একটু বলার চেষ্টা করো, এটা একটু বলার চেষ্টা করো যে দোয়েল চত্বর যেটা আছে সেটা কে বানালো? শাপলা চত্বর। শাপলা চত্বর কে বানানো? এই দোয়েল চত্বর এবং শাপলা চত্বর দুইটাই হচ্ছে আজিজুল জলিল পাশা। দুইটাই কি? আজিজুল জলিল পাশা করেছে। আজিজুল জলিল পাশা। ওকে, আজিজুল জলিল পাশা। নভেরা আহমেদ কে ছিলেন? এই বছরের নভেরা আহমেদকে নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়েছে। নভেরা আহমেদ কে ছিলেন? নভেরা আহমেদ একজন ভাস্কর, একজন নারী প্রতিকৃতি, নারীদের মধ্যে খুবই অবদান রেখেছেন তিনি। গোল্ডেন জুবিলি টাওয়ারের অবস্থান কোথায়? যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে গোল্ডেন জুবিলি টাওয়ার। পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি এফ আর খান। এফ আর খান, ফজলুর রহমান খান। এফ আর খান, ফজলুর রহমান খান স্থপতি, খুবই বিখ্যাত একজন ব্যক্তি। আমেরিকার শিকাগো শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে ছিলেন? এই এফ আর খান ছিলেন সিয়ার্স টাওয়ারের, এই জন্য তিনি বিশ্ববিখ্যাত।
তিনি বিশ্ববিখ্যাত। 69 আমরা দেখি 70 সিয়ার্স টাওয়ারের স্থপতি কে? আবার একই কোশ্চেন, এফ.আর. রহমান। কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়? 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয়েছে 1999 সালে, 17 নভেম্বর 1999 সালে, এবং 2000 সাল থেকে গোটা পৃথিবীর 188টা দেশ এই 21শে ফেব্রুয়ারিকে পালন করে, তাই না? তাহলে কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে? 2000 সাল থেকে। 73 নম্বর কোশ্চেন, বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটা? ভৌগোলিক নির্দেশক পণ্য জামদানি, ইলিশ নকশিকাঁথা, ইলিশ সিল্ক। জিআই পণ্য নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়েছে। জিআই পণ্য যে বেসিক অ্যাফেয়ার, সেখান থেকে একটা প্রশ্ন নিলাম। বলো, ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটা? জামদানি শাড়ি এবং ইলিশ মাছ। জামদানি শাড়ি এবং ইলিশ মাছ। কোশ্চেন নাম্বার 75, কি ব্যাপার এখানে 74 নাই, 75 আছে। ওকে, সুন্দরবন যে বিশ্ব ঐতিহ্য, ইউনেস্কো এটা কবে বললো? সুন্দরবন যে বিশ্ব ঐতিহ্য, সুন্দরবন কিন্তু রামসার সাইট। 1992 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশের প্রথম রামসার সাইট। আর এই সুন্দরবনটা হচ্ছে 6 ডিসেম্বর 1997 সালে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়। সুন্দরবন নিয়ে কিন্তু এবারও পরীক্ষায় প্রশ্ন আসছে। ওকে, দেখো এই সুন্দরবনটা ইউনেস্কোর কততম ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত? 798তম বিশ্ব ঐতিহ্য। ইউনেস্কো কর্তৃক ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ আছে কয়টা? 3টা। একটা হচ্ছে 7 গম্বুজ মসজিদ, একটা হলো সুন্দরবন, আর হচ্ছে পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার। গত ক্লাসে যেটা আলোচনা করলাম, সোমপুর মহাবিহার। কোন স্থানটি ইউনেস্কোর হেরিটেজের তালিকায় নেই? নাই কোনটা? দেখো সুন্দরবন আছে, পাহাড়পুরের বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার আছে, ওইদিকে 7 গম্বুজ মসজিদ এটাও আছে, কিন্তু পানাম নগরী এটা না, এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত নয়। 78 প্রশ্ন 78 ডান। সবাই একসাথে একটু বলি তো ভাই, 78 পর্যন্ত ডান। আপনাদের রেসপন্স পেলে আমি রেগুলার ক্লাস নিব। আপনাদের রেসপন্স পেলে আমি রেগুলার ক্লাস নিব, সত্যি বলছি। কিন্তু আপনাদের রেসপন্স কতটুকু পাবো এটাই তো জানি না। আপনাদের রেসপন্স কতটুকু পাবো এটাই তো জানি না। যদি রেসপন্স ভালো থাকে রেগুলার ক্লাস দিব, এবং রেসপন্স ভালো থাকলে বাংলা ইংরেজি ক্লাসও দিব। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, আগামী 30 দিন এই সেহরির সময়টাতে আপনি যদি আমার সাথে ক্লাস করেন, আপনার অনেকগুলো টপিকের প্রশ্ন পড়া হয়ে যাবে, যেগুলো আপনার পড়তে নিজে পড়তে সময় লাগতো, সেগুলো একবার রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটুকু বলছি। জারিন বিশ্বাস, লিমা, আজিজুন নাহার, স্বপ্না ইসলাম, মিজানুর রহমান সবাই কমেন্ট করেছেন ডান। নওরিন নাহার বলছেন ভাইয়া, খায়রুল বলছে রেগুলার নিয়েন ভাই, অনেক হেল্প হচ্ছে। সিয়াম হোসেন বলছেন ওকে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো রেগুলার নেওয়ার। আচ্ছা দেখেন, রেগুলার নিব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের টার্গেট হচ্ছে এই যে জিএসটি, তারপর হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, যাদের টার্গেট আছে, তো আপনারা একটু ভালো করে পড়েন। ভাইয়া ক্লাসটা একটু ধীরে নিলে ভালো হয়, অনেক ধীরে পড়িয়েছি। বাইজিদ হোসেন সিয়াম, অনেক ধীরে পড়িয়েছি, বুঝতে পেরেছেন বাইজিদ?
তো আপনাদের যাদের টার্গেট ঢাকা সেন্ট্রাল, জিএসটি, গুচ্ছ, ন্যাশনাল, এগুলো টার্গেট যাদের আছে, তো এদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন, পড়াশোনার কোনো বিকল্প নাই। পড়াশোনার কোনো বিকল্প নাই। আপনি যাদেরকে এখন সরকার গঠনে দেখছেন, যারা মন্ত্রী পরিষদে আছে, প্রতিমন্ত্রীতে আছে, এমপি পদে আছে, তারা অধিকাংশ, যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করেন, অধিকাংশই কিন্তু উচ্চশিক্ষিত মানুষ। অধিকাংশই কিন্তু উচ্চশিক্ষিত মানুষ। কাজেই আমি দল বল নির্বিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে, বর্তমানে যে শিক্ষা নিয়ে কাজ যিনি করছেন, শিক্ষা মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, এবং একই সাথে যিনি প্রতিমন্ত্রী হয়েছেন ববি হাজ্জাজ, তাদের দুজনের যদি এডুকেশন কোয়ালিফিকেশন আপনি দেখেন, আপনি নিজেই থ হয়ে থাকবেন, সত্যিই থ হয়ে থাকবেন। দুজনের এডুকেশন কোয়ালিফিকেশন অনেক ভালো, সত্যি অনেক ভালো। তো ইভেন তারা বিভিন্ন সময়ে এই তারা মন্ত্রী পরিষদে আসার আগেও কিন্তু তারা বিভিন্ন ভাবে এই শিক্ষা নিয়ে কাজ করেছে। কাজেই আমরা চাই আপনাদের নকল কমে যাক, ডিভাইস জালিয়াতি কমে যাক, সবকিছু কমুক এবং শিক্ষার ভালো একটা মানদণ্ড হোক, এটা চাই। তো এই জন্য একটু ভালো করে পড়তে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই ভাই। এই যে রাতের বেলা ক্লাস করছেন, সত্যি আপনার কষ্ট হচ্ছে আমি জানি, ইভেন আমারও পড়াতে কষ্ট হচ্ছে, গলার মধ্যে কাশি, ব্যথা, এরপরও চেষ্টা করছি। তো ভালো জায়গায় যেতে হলে ভাই কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া, ভাগ্য ছাড়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া ছাড়া কেউ ভালো জায়গায় যায় না। যে ভালো জায়গায় যেতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, সম্মিলিত চেষ্টা থাকতে হবে। তো আপনাদের আপনাদের এই যে গুচ্ছ, সেন্ট্রাল, তারপর ন্যাশনাল, এদের জন্য এগুলো টার্গেট করে আমরা আমরা একটা যে কোর্স নিয়ে এসেছি, সেটা হচ্ছে অল ইন ওয়ান ব্যাচ। অল ইন ওয়ান ব্যাচ, এই ব্যাচে আপনি বাংলা, ইংলিশ, জিকে সবগুলো ক্লাসই পাবেন, এক্সাম পাবেন, সবকিছুই পাবেন এই ব্যাচে। তো যাদের এখনো কোথাও চান্স হয় নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি যদি মনে করেন যে আপনি আমাদের কাছে পড়বেন, অর্ণব ভাইয়ের কাছে পড়বেন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, 3 জন শিক্ষক এখানে পড়াবে। তো এই যে 3 জন শিক্ষকই খুবই ডেডিকেটেড, তারা দীর্ঘদিন ধরে পড়ায়। আপনি ভর্তি হতে পারেন, অনেকেই এখানে পড়ছে আলহামদুলিল্লাহ। তো ভর্তির জন্য আমরা এটার কোর্স ফি রেখেছি 1499 টাকা, কিন্তু অফারে এটা 50% অফারে আপনি ভর্তি হতে পারবেন এখন চাইলেই। তো ভর্তির জন্য অর্ণব স্যার পেজে একটা মেসেজ দিবেন, অর্ণব স্যার, এই পেজটাতে মেসেজ দেন, তাহলে আমি সরাসরি আমার সাথে রিচ করতে পারবেন। একই সাথে আপনি যদি মনে করেন যে না, আমি অর্ণব স্যারের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপে, তাহলে আপনি জাস্ট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন, এই নাম্বারে ইনশাআল্লাহ আমি থাকবো। বুঝতে পেরেছেন? আপনাদেরকে এটাই বলতে চাই, সবসময় বলতে চাই যে মানে ভালো সাথে থাকেন, পরিশ্রমী মানুষদের সাথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করবেন। আমরা আজকে আলোচনা করেছি বাংলাদেশের ওয়ার্ল্ড হেরিটেজ গুলা, তারপরে হচ্ছে রামসার সাইট গুলা, জিআই পণ্যের প্রশ্ন নিয়েছি, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী যারা আছে, এই টপিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই থাকলো। সকালবেলায় আমি একটু পরেই সেহরি খাবো, সেহরি খেয়ে নামাজ পড়বো, নামাজ পড়ে একটু ঘুমাবো। সকালবেলায় আবার যারা সেকেন্ড টাইম ব্যাচ আছে, যারা ওয়াল ইন ওয়ান ব্যাচে আছে, সকালবেলায় আবার 9টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে আমাদের পেইড ব্যাচের। তো ইনশাআল্লাহ যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে যান, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, সর্বোচ্চ একদম জান প্রাণ উজাড় করে দিয়ে হেল্প করতে চাই, যেন আপনি আমার কাছে একবার পড়ে একটা ভালো জায়গায় চান্স পান, এটাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার রোজা ভালো কাটুক, নিরাপদে কাটুক। আগামীকাল ঠিক 3টা 30 মিনিট থেকে 4টা 30 মিনিটে আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকি, সবাই নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, রমজান মুবারক।